জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। মাননীয় উপাচার্য মহোদয় এবং সকল কলাকুশলীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স কোড 23-1907, কোর্সের নাম রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, লেকচার নম্বর 9, লেকচারের শিরোনাম রাজনৈতিক সংস্কৃতি, পলিটিক্যাল কালচার। শিক্ষকের নাম মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি কোর্সের 12তম অধ্যায় রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার। এই অধ্যায়ে আমরা শিখব সংস্কৃতির সংজ্ঞা, সংস্কৃতির বৈশিষ্ট্য, মিশ্র সংস্কৃতির সংজ্ঞা, সংস্কৃতির নির্ধারক বা উপাদান সমূহ, বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা, রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য, রাজনৈতিক সংস্কৃতির উপাদান, অ্যালমন্ড ও সিডনি ভার্বা, SE ফাইনার ও স্যামুয়েল P হান্টিংটনের রাজনৈতিক সংস্কৃতির শ্রেণী বিভাগ, রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়নের গুরুত্ব এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার। শিক্ষার্থী ভাই বোনেরা, রাজনৈতিক সংস্কৃতি আলোচনায় আমরা দেখব যে আধুনিক রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই উপাদানটির ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত একটি সমাজের রাজনীতির প্রকৃত ব্যাখ্যা সম্ভব নয়। রাজনীতিতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা যায়, এ ব্যাপারে রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়ন থেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা পাওয়া যায়। সকল দেশের বা প্রতিটি সমাজের রাজনৈতিক সংস্কৃতি এক নয়, এমনকি একটি সুনির্দিষ্ট সমাজ বা রাষ্ট্রেও সময় ভেদে রাজনৈতিক সংস্কৃতির ভিন্নতা পরিলক্ষিত হয়। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা রাজনৈতিক সংস্কৃতি আলোচনায় আমরা প্রথমেই পাব সংস্কৃতি, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা আমরা আগে শিখব। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কালচার। এটি ল্যাটিন শব্দ কোলোরি থেকে উদ্গত হয়েছে, যার অর্থ কর্ষণ বা চাষ। তো ইংরেজি কালচার শব্দের অর্থ হচ্ছে পরিশীলিত মন, মার্জিত রুচি ও ব্যবহার। শব্দটির বর্তমান ব্যবহার মধ্যযুগের ইউরোপে, বিশেষ করে ফ্রান্স এবং ইংল্যান্ডে। তবে ইংরেজি সাহিত্যে 16 শতকের শেষ দিকে শব্দটির সর্বপ্রথম ব্যবহার করেন মনীষী ফ্রান্সিস বেকন। মনে করা হয় মার্কিন সাহিত্যিক এমারসন
এটিকে প্রথম পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ ও সংজ্ঞায়িত করতে সক্ষম হয়েছে। তবে সংস্কৃতি সম্পর্কে এমারসনের ধারণা পরবর্তীকালে সমাদৃত হয়নি। নৃতত্ত্বে ও সমাজতত্ত্বে এ প্রত্যয়টির প্রথম ব্যবহার করেন 1843 সালে জার্মানির গুস্টাভ খেল্প। 1871 সালে নৃবিজ্ঞানী ই.বি. টেইলর সংস্কৃতির স্বীকৃত সংজ্ঞা প্রদান করেন। তারপর থেকেই রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় বা সমাজবিজ্ঞান আলোচনায় সংস্কৃতি শব্দটি প্রবেশ করে। তো বিভিন্ন সমাজবিজ্ঞানিক সংজ্ঞা আমরা এবার একটু বিশ্লেষণ করব। শিক্ষার্থী ভাই বোনেরা, সমাজবিজ্ঞানী জোন্স এর মতে কালচার ইজ দ্য সাম অফ ম্যানস ক্রিয়েশনস, অর্থাৎ মানব সৃষ্ট সবকিছুর সমষ্টি হলো সংস্কৃতি। নৃবিজ্ঞানী ম্যালিনস্কি তিনি সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে সংস্কৃতি হলো মানুষের তৈরি বস্তু বা মাধ্যম যার সাহায্যে সে তার উদ্দেশ্য সাধন করে। সংস্কৃতি সম্পর্কে বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তিনি বলেন যে কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই আমাদের সংস্কৃতি। সুতরাং বলা যায় প্রত্যাশিত জীবন যাপনের জন্য মানুষ বস্তুগত ও অবস্তুগত যা কিছু সৃষ্টি করে বা আয়ত্ত করে সেসবের সমষ্টি হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এবং এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সংস্কৃতির বৈশিষ্ট্য। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা সংস্কৃতির বেশ কিছু বৈশিষ্ট্য পাবো যেগুলো না হলে সংস্কৃতি হবে না। তো আমরা একটু বোঝার চেষ্টা করব, যেহেতু টপিকসটা খুবই সহজ, তোমরা এর আগেও হয়তো পড়েছো। তো এটি একটি শিক্ষণীয় বিষয়, অর্থাৎ সংস্কৃতি হচ্ছে শিক্ষার বিষয়। মানুষ তার নিজের প্রয়োজনে সংস্কৃতি সৃষ্টি করে। মানুষ হচ্ছে সমাজের সভ্য বা সদস্য। এই হিসেবে সমাজ থেকে সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করে, অর্থাৎ জন্মকালীন সে শেখে না, আস্তে আস্তে যখন সে বুঝতে শেখে এবং প্রতিনিয়ত সে শিখতে থাকে। এটাই হচ্ছে সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আমরা পাবো মানুষ সংস্কৃতির স্রষ্টা, অর্থাৎ মানুষই সংস্কৃতির সৃষ্টি করে। এজন্য সমাজ ভেদেও সংস্কৃতির তারতম্য দেখা দেয়। তো এটি মানুষের জন্য, মানুষের দ্বারা সৃষ্ট। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে সংস্কৃতি কথাটি প্রযোজ্য নয়। তো ম্যাকাইভার এবং পেজ এর মতে সংস্কৃতি মানুষ ও জীবজন্তুর মধ্যে পার্থক্য নির্ধারণ করে। এরপরে আমরা সংস্কৃতির বৈশিষ্ট্য পাব যে সংস্কৃতি পরিবর্তনশীল ও গতিশীল। তো সংস্কৃতি কোনো অনড় বা স্থির বিষয় নয়। সংস্কৃতির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে পরিবর্তনশীলতা। স্থান, কাল, পাত্রভেদে সব সমাজেই সংস্কৃতি পরিবর্তন হয়। অবশ্য অবস্তুগত সংস্কৃতির তুলনায় বস্তুগত সংস্কৃতির পরিবর্তনশীলতা ও গতিশীলতা দ্রুত গতিসম্পন্ন। তো আমরা শিখলাম সংস্কৃতি পরিবর্তনশীল ও গতিশীল। এরপরে আমরা আলোচনা করব যে সমাজ ভেদে সংস্কৃতির ভিন্নতা, অর্থাৎ সংস্কৃতির আরেকটি বৈশিষ্ট্য এটা যে বিভিন্ন সমাজে সংস্কৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। তো সব সমাজের সংস্কৃতি এক রকম নয়। ভৌগোলিক অবস্থান, জনগোষ্ঠীর জীবনধারা ইত্যাদির উপর নির্ভর করে সংস্কৃতির ভিন্ন ভিন্ন রূপ। তো এই জন্য সংস্কৃতি ভেদে, সমাজ ভেদে সংস্কৃতির ভিন্নতা দেখা দেয়। এরপরে আমরা পাবো বিনিময় যোগ্যতা, অর্থাৎ
সংস্কৃতি স্থির বা নিশ্চল নয়, বিভিন্ন সমাজের মধ্যে সংস্কৃতির লেনদেন বা বিনিময় ঘটতে পারে। তো এটি সংস্কৃতির অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপরে আমরা পাব সামাজিক ও মনোজাগতিক বিষয়, অর্থাৎ সংস্কৃতির দুইটি দিক আছে। এক, মনস্তাত্ত্বিক দিক। এই হিসেবে সংস্কৃতি হলো মনোজগতের বিষয়। মানুষের মননে, চিন্তা, চেতনায় ও ধারণার মধ্যেই সংস্কৃতির বীজ নিহিত। দুই, সামাজিক দিক। এ অর্থে সংস্কৃতি হলো সামাজিক প্রপঞ্চ এবং সমাজ সৃষ্ট সামাজিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সংস্কৃতির উৎপত্তি ও বিকাশ হয়। তো আমরা শিখলাম যে সামাজিক ও মনোজাগতিক বিষয়ে সংস্কৃতি, এটা সংস্কৃতির অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপরে আমরা পাবো অংশীদারিত্ব। তো সংস্কৃতি হলো একটি অংশীদারিত্বের বিষয়, অর্থাৎ ব্যক্তি বিশেষ এককভাবে এর অধিকারী হতে পারে না, কারণ প্রথা, ঐতিহ্য, বিশ্বাস, মূল্যবোধ ইত্যাদি হচ্ছে যৌথ চর্চার বিষয়। এসবের উপর থাকে সমাজের সকলের অংশীদারিত্ব ও অংশগ্রহণ। এরপর আমরা পাব সর্বব্যাপিতা, অর্থাৎ সংস্কৃতির বড় বৈশিষ্ট্য হলো এটি সর্বত্র বিদ্যমান। বিশ্বে এমন কোন সমাজ নেই যাদের সংস্কৃতি নেই, অর্থাৎ সংস্কৃতির সমাজ অকল্পনীয়। তবে সমাজ ভেদে সংস্কৃতির তারতম্য রয়েছে। চর্চা, পারস্পরিক বিনিময়, নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে সংস্কৃতি সমৃদ্ধি পায় বা সমৃদ্ধ হয়। এরপরে আমরা পাব অখণ্ডতা ও সামঞ্জস্যতা, অর্থাৎ সংস্কৃতি একটি অখণ্ড ও সামঞ্জস্যপূর্ণ। তো সংস্কৃতির বিভিন্ন অংশের মধ্যে একটি আন্তঃসম্পর্ক বিদ্যমান। যেমন কোন সমাজের মূল্যবোধ ব্যবস্থার সাথে সে সমাজের ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, ঐতিহ্য ইত্যাদিকে আলাদা করা যায় না। যেমন বাঙালি সংস্কৃতি বলতে আমরা নির্দিষ্ট করে কোনো একটি বিষয়কে না বুঝিয়ে অনেকগুলো বিষয়ের একটি অখণ্ড সত্তাকে বুঝে থাকি। এরপর আমরা যে শেষ বৈশিষ্ট্যটা পাবো সেটা হচ্ছে কাঠামোবদ্ধতা, অর্থাৎ সংস্কৃতির একটি কাঠামো ভিত্তিক রূপ রয়েছে। তো কাঠামো আকারে এটি প্রকাশ পায়। সংস্কৃতি কখনো বিচ্ছিন্ন চলক হতে পারে না। সংস্কৃতির কাঠামো ভিত্তিক রূপ বস্তুগত বা অবস্তুগত যে কোনো ধরনের হতে পারে। এরপর আমরা আলোচনায় আসব মিশ্র সংস্কৃতি বা এর সংজ্ঞা। তো বন্ধুরা, এই মিশ্র সংস্কৃতি শব্দটি আসলে একটি নতুন প্রত্যয়। তোমাদের টেক্সট বইয়ে এই সংক্রান্ত আলোচনা এখনো হয়নি, এবং গুগলেও যদি সার্চ দাও, গুগল উইকিপিডিয়া, ওখানেও এই শব্দটির কোনো সংজ্ঞা দেয়া হয়নি। তো এজন্য আমার যে নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব ধারণা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মিশ্র সংস্কৃতির সংজ্ঞা এমন হতে পারে যে যার যার স্বকীয় একটা সংস্কৃতি আছে, কিন্তু এই সংস্কৃতির পরিবর্তন হয়। অর্থাৎ আমরা বাঙালি হিসেবে আমাদের যে সংস্কৃতি ছিল, আজকে কিন্তু সেটা পুরাপুরি নাই। অর্থাৎ বিশ্বের বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন দেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতির সঙ্গে মিশেছে। যেমন ইংরেজরা আমাদের কিছু সংস্কৃতি দিয়েছে, মিডল ইস্টের কিছু সংস্কৃতি আমাদের মধ্যে আছে। তো এই সকল সংস্কৃতি যখন একত্রিত হবে, অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির ভালো দিকটা যখন কোনো সংস্কৃতিতে প্রবেশ করবে, তাকে মিশ্র সংস্কৃতি বলবে। তো এটি মিশ্র অর্থ ব্যবস্থার মতো বলা যায়। যে মিশ্র অর্থ ব্যবস্থা যেমন আমরা শিখেছি সেকেন্ড ইয়ারে, সেখানে বিশ্বের দুই ধরনের যে অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তো এই দুইটি অর্থ ব্যবস্থার ভালো দিকগুলো নিয়ে যেমন মিশ্র অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত, বাংলাদেশের যেমন মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত, তো মিশ্র সংস্কৃতিও আমরা ওভাবেই সংজ্ঞায়িত করতে পারি যে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির ভালো দিকগুলো নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকেই মিশ্র সংস্কৃতি বলবে। তো এরপরে আমরা আলোচনা করব সংস্কৃতির নির্ধারক বা উপাদান সমূহ, অর্থাৎ
কি কি বিষয়গুলো সংস্কৃতি নির্ধারণে বা তৈরিতে সহযোগিতা করে। তার ভিতরে আমরা পাবো সামাজিক প্রথা, অর্থাৎ সামাজিক প্রথার মাধ্যমেই মূলত সংস্কৃতি তৈরি হয় বা এটি সংস্কৃতির অন্যতম একটি উপাদান। অর্থাৎ সংস্কৃতির বাহন হিসেবে কতকগুলো আচরণ মানব সমাজের প্রথা হিসেবে প্রচলিত থাকে। তো প্রথা আমরা এর আগে শিখেছি, এজন্য আর এর বিস্তারিত আলোচনা করছি না। এরপরে আমরা আসবো ভাষা, অর্থাৎ সংস্কৃতির অন্যতম নির্ধারক হচ্ছে ভাষা। এক এক দেশে এক এক রকম ভাষা থাকে। আমাদের ভাষা যেমন বাংলা, তেমনি আমেরিকার ভাষা হচ্ছে ইংরেজি। তো এটি সংস্কৃতির অন্যতম একটি উপাদান। এরপরে আমরা পাবো সামাজিকীকরণ, অর্থাৎ মানব সংস্কৃতির প্রবাহকে অব্যাহত রাখার ক্ষেত্রে সামাজিকীকরণের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো সংস্কৃতি সামাজিকীকরণের মাধ্যমে পরিবাহিত হয়। সংস্কৃতির প্রবাহ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সামাজিকীকরণের মাধ্যমে স্বাভাবিকভাবে চলতে থাকে। তো সামাজিকীকরণের উপাদানগুলো আমরা এর আগে শিখেছি। এরপরে আসবে সামাজিক ঐতিহ্য, অর্থাৎ গোষ্ঠীর অধিকাংশ সদস্যই সংস্কৃতির অংশীদার। সংস্কৃতি হলো এক ধরনের সামাজিক ফসল, সুতরাং সংস্কৃতি হলো সামাজিক ঐতিহ্যের প্রকাশ, ব্যক্তির ব্যক্তিগত নয়। এরপরে আমরা পাবো আত্মিক সংযোগ, অর্থাৎ যে শিক্ষা ব্যক্তির আত্মিক প্রকৃতির বিকাশে সাহায্য করে তা সংস্কৃতির পরিচায়ক হিসেবে পরিগণিত হয়। প্রকৃতির সাথে এ ধরনের শিক্ষার সংযোগ অত্যন্ত গভীর। এজন্য সংস্কৃতির অন্যতম একটি উপাদান বা নির্ধারক হচ্ছে আত্মিক সংযোগ। এরপর আমরা আলোচনা করব বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এটা আসলে খুবই সহজ একটি জিনিস। বস্তুগত বা পার্থিব সংস্কৃতি বলতে বাস্তব বস্তু নির্ভর সংস্কৃতিকে বোঝায়, অর্থাৎ যে সংস্কৃতি মানুষের চেয়ে তার নির্মিত বস্তুদ্রব্যের সাথে সম্পর্কিত তাকে বস্তুগত বা পার্থিব সংস্কৃতি বলা হয়। অপরদিকে অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের আচার ব্যবহার, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, জ্ঞান বিজ্ঞান, রীতিনীতি তথা মূল্যবোধ, আবেগ উচ্ছ্বাস ইত্যাদিকে বোঝায়। তো বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি উভয়ই মানুষের উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্ট। মানুষের উদ্দেশ্য হলো একটি গতিশীল, আরামায়েশপূর্ণ, সুস্থ, সাবলীল ও কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা। সুতরাং বলা যায় সংস্কৃতি হলো উদ্দেশ্য সাধনের উপায়, এটা কোনো একক উদ্দেশ্য নয়। এরপর আমরা আলোচনা করব রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা। রাজনৈতিক সংস্কৃতি মানুষের রাজনৈতিক জীবনবোধ বা জীবনধারা। সুস্পষ্ট করে বললে রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক বিষয় সম্পর্কে জনগণের মূল্যবোধ, বিশ্বাস ও অনুভূতির সমষ্টি। রাজনৈতিক সংস্কৃতি প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন লেনিন। ইংরেজি ভাষায় এর ব্যবহার লক্ষ্য করা যায় 30-এর দশকে সিডনি এবং বিয়েট্রিস ওয়েবার এর লেখায়। রাষ্ট্রবিজ্ঞানে রাজনৈতিক সংস্কৃতি ধারণাটির পূর্ণাঙ্গ ও ধ্রুপদী ব্যাখ্যা প্রদান করেন জি.এ. অ্যালমন্ড ও ভারবার। ওয়াল্টার এ রোজেনব্যাম তিনিও এর ব্যাখ্যা করেন। আর পূর্বে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে রাজনৈতিক আদর্শ, জাতীয় চরিত্র এবং রাজনৈতিক মনোভাব প্রভৃতি শব্দ ব্যবহার করা হতো। তো বর্তমানে এই শব্দগুলোই এখন রাজনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত বিষয়। লুসিয়ান ডব্লিউ পাই রাজনৈতিক সংস্কৃতির অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করেছেন।
তিনি তৃতীয় বিশ্বের স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহের উন্নয়নের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সংস্কৃতিকে অধ্যয়ন করেছেন। তার মতে রাজনৈতিক সংস্কৃতি হলো কতকগুলো মনোবৃত্তি, বিশ্বাস ও আবেগের সমষ্টি, যা একটি রাজনৈতিক ব্যবস্থাকে অর্থবহ ও সুশৃঙ্খল করে তোলে এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আচরণ নিয়ন্ত্রণকারী অন্তর্নিহিত রীতিনীতি স্থির করে। তিনি রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়নে 3টি উপাদানের উল্লেখ করেছেন। তো 1 নম্বরে তিনি বলেছেন যে রাজনীতির পরিধি কিভাবে রাজনীতির মধ্যে উদ্দেশ্য ও উপাত্ত সংযুক্ত হয়। 2, রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যবোধের মাপকাঠি ও 3, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে মুখ্য মূল্যবোধ সমূহ। এই 3টি উপাদানে তিনি বিভক্ত করেছেন। তো আমরা সর্বশেষে রাজনৈতিক সংস্কৃতির যে সংজ্ঞা আমরা পাই সেটা আমরা এভাবে বলতে পারি যে রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের ধ্যান ধারণা, আচার আচরণ, মূল্যবোধ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সামগ্রিক রূপ। রাজনৈতিক সংস্কৃতি নাগরিকদের রাজনৈতিক মাত্রাবোধ ও মূল্যবোধের প্রতীক। এক কথায় রাজনৈতিক সংস্কৃতি মানুষের রাজনৈতিক মূল্যবোধ ও আচরণকে নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা সংস্কৃতির বৈশিষ্ট্যের মতো রাজনৈতিক সংস্কৃতিরও বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পাবো। তো এক এক করে আমরা সেগুলো একটু আলোচনা করব। তো রাজনৈতিক সংস্কৃতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটা মূল্যবোধ। কেননা প্রতিটি রাজনীতির একটি নিজস্ব মূল্যবোধ রয়েছে, আর রাজনৈতিক সংস্কৃতি এক্ষেত্রে রাজনীতির মূল্যবোধ হিসেবে কাজ করে। এজন্য আমরা বলতে পারি যে মূল্যবোধ একটি অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আমরা পাবো রাজনৈতিক কার্যকলাপ। রাজনৈতিক সংস্কৃতির রাজনৈতিক কার্যকলাপ মূলত এটি প্রধান বৈশিষ্ট্য। আমরা বলবো যে রাজনৈতিক কার্যকলাপ বলতে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ক্রিয়াকলাপকে বোঝায়। তো রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য মূলত প্রধান বৈশিষ্ট্য বলা যায় রাজনৈতিক কার্যকলাপ। এরপরে আমরা আসব দলীয় পরিচয়, অর্থাৎ রাজনৈতিক কৃষ্টি দলীয় মনোভাব বহন করে বিধায় রাজনৈতিক সংস্কৃতি বিশ্লেষণ করলে দলীয় বিষয়টি ফুটে ওঠে। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব স্বকীয়তা আছে বিধায় রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে দলীয় স্বকীয়তার এই মনোভাব প্রকাশ পায়। তো এরপরে আমরা পাব সামাজিক কৃষ্টি। তো সাধারণ সংস্কৃতির ন্যায় রাজনৈতিক সংস্কৃতিও সমাজের সৃষ্টি। রাজনৈতিক সংস্কৃতি সমাজ বহির্ভূত কোনো বিষয় নয়, কেননা রাজনৈতিক কার্যকলাপ এটি সর্বজনীন। সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে মানুষের মধ্যে রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়। তো এজন্য রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক কৃষ্টি। এরপরে আমরা পাবো পরিবর্তনশীলতা, অর্থাৎ পরিবর্তনশীলতা রাজনৈতিক সংস্কৃতির একটি বৈশিষ্ট্য। সমাজ পরিবর্তনের সাথে সাথে জনগণের জীবনযাত্রার যেমন পরিবর্তন আসে, তেমনি রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন ঘটে। যে কারণে ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংস্কৃতি আর বিংশ শতাব্দীর রাজনৈতিক সংস্কৃতি একরকম হয় না। তো এভাবেই আমরা রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করছি। এরপরে আমরা পাব জনগণের দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক সংস্কৃতির মধ্যে জনগণের দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে, কেননা জনগণের দৃষ্টিভঙ্গি রাজনীতিকে প্রভাবিত করে। এরপর আমরা পাব অংশ গ্রহণ ভিত্তিক
সংস্কৃতি, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতিটা অংশগ্রহণ ভিত্তিক। তো জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে, কেননা এটি কোনো একক ব্যক্তির অবদান নয়। জনগণের মধ্যে পারস্পরিক অংশগ্রহণের ফলে এর পূর্ণতা আসে। এরপর আমরা পাব বৈচিত্র্যতা, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি বিশ্লেষণ করলে এর বৈচিত্র্যতার বিষয়টি ফুটে ওঠে, কেননা প্রত্যেক সমাজের নিজস্ব রাজনৈতিক কৃষ্টি রয়েছে। সব সমাজে একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখা যায় না, এজন্য এটি বৈচিত্র্যপূর্ণ। অর্থাৎ বৈচিত্র্যতা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আমরা পাব ব্যক্তিগত অভিজ্ঞতা। তো ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা বলতে যেটুকু বুঝি শিক্ষার্থী ভাই বোনেরা, তো বিভিন্ন বিশ্লেষকদের মতে যে রাজনৈতিক সংস্কৃতির মূল নিহিত রয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতা ও মানুষের জীবনধারার বিভিন্ন ঘটনার মধ্যে। বস্তু রাজনৈতিক সংস্কৃতি বলতে ব্যক্তিবর্গের এক অভিজ্ঞতাবাদী বিশ্বাসকে বোঝায়। অভিজ্ঞতাবাদী বিশ্বাসের সৃষ্টি হয় ব্যক্তিবর্গের রাজনৈতিক মূল্যবোধ, মনোভাব ও দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে। এরপর আমরা সর্বশেষ যে বৈশিষ্ট্য পাব সেটি হচ্ছে বিনিময়যোগ্য, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি সাধারণ সংস্কৃতির ন্যায় বিনিময়যোগ্য। প্রয়োজনে কোনো নির্দিষ্ট সংস্কৃতি এক দেশ থেকে অপর দেশে অনুপ্রবেশ করানো সম্ভব। অনুন্নত উন্নত সমাজের মধ্যে এটি বেশি ঘটে, অর্থাৎ উন্নত দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আচার আচরণ ও অনুভূতি ইত্যাদি সমাজে অনুন্নত দেশের জনগণ অনুসরণ করে। অর্থাৎ অনুন্নত দেশের সমাজ উন্নত দেশের সমাজের যে কৃষ্টি কালচার এটা বেশি অনুসরণ করে। তো এভাবেই মূলত আমরা রাজনৈতিক সংস্কৃতি আমরা এর বৈশিষ্ট্য আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব রাজনৈতিক সংস্কৃতির উপাদান। তো এটি অত্যন্ত সহজ শিক্ষার্থী ভাই বোনেরা। তো আমরা একটু দেখি কি কি উপাদান সেখানে আছে। তো অ্যালমন্ড ও ভার্বা বলেন যে রাজনৈতিক সংস্কৃতি মূলত তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত। এই তিনটি উপাদান হচ্ছে অভিজ্ঞতা প্রসূত বিশ্বাস, অর্থাৎ রাজনৈতিক বিশ্বের বিভিন্ন বিষয় ও সমস্যাগত ধারণার সমন্বয়ে গড়ে ওঠায় মানুষের অভিজ্ঞতা প্রসূত বিশ্বাস, আর এ ধারণার উপর নির্ভর করে শাসক ও শাসিতের সম্পর্কের প্রকৃতি। এরপরে আছে মূল্যবোধের প্রাধিকার, অর্থাৎ এটি দ্বিতীয় উপাদান। তো মূল্যবোধের প্রাধিকার আবার কতকগুলো বিশ্বাস ও অনুভূতির সমষ্টি। এ বিশ্বাস ও অনুভূতি সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং ব্যক্তিগত ধ্যান ধারণা উৎকর্ষ সম্পর্কিত। এরপরে 3 নম্বরে পাবো অনুভূতিমূলক সংবেদনশীলতা। তো এটি তৃতীয় উপাদান। অনুভূতিমূলক সংবেদনশীলতা হচ্ছে নির্ধারিত ও সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে মানুষের অনুকূল বা প্রতিকূল অনুভূতি। এটাই হচ্ছে অনুভূতিমূলক সংবেদনশীলতা। এরপরে আমরা অ্যালমন্ড ও সিডনি ভার্বা রাজনৈতিক সংস্কৃতির শ্রেণী বিভাগ করেছেন। তো আমরা অল্প কথায় সেটি শেখার চেষ্টা করব। তো অ্যালমন্ড ও ভার্বা তাদের দ্য সিভিক কালচার গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতিকে শ্রেণীবিন্যস্ত করেছেন। তো তারা ট্যালকট পার্সন ও এডওয়ার্ড শিলসকে অনুসরণ করে ব্যক্তির রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে 3 ভাগে ভাগ করেছেন, যেমন জ্ঞানমূলক বা জ্ঞান সংক্রান্ত, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার ভূমিকা, ইনপুট ও আউটপুট সম্পর্কে ব্যক্তির জ্ঞান ও বিশ্বাস, এটা হচ্ছে জ্ঞান সংক্রান্ত। অনুভূতিমূলক হিসাবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার ভূমিকা, কর্মচারী ও কার্য সম্পাদনা সম্পর্কে ব্যক্তির অনুভূতি, সেটা হচ্ছে অনুভূতিমূলক। এরপরে মূল্যায়ন সংক্রান্ত, অর্থাৎ রাজনৈতিক লক্ষ্যবস্তু সম্পর্কে ব্যক্তির মূল্যায়ন ও মতামত। এইগুলোই মূলত অ্যালমন্ড ও সিডনি ভার্বা এর
রাজনৈতিক সংস্কৃতির শ্রেণী বিভাগ, অর্থাৎ তারা 3 ভাগে ভাগ করেছেন। এরপরে আমরা পাবো ফাইনারের শ্রেণী বিভাগ। তো মূলত ফাইনার 3 ভাগে মূলত ভাগ করেছেন। তিনিও 3 ধরনের সংস্কৃতির কথা বলেছেন। তো পরিণত বা বিকশিত রাজনৈতিক সংস্কৃতি, সেটা আমরা একটু শিখব। পরিণত রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক ব্যবস্থায় ঐকমত্য এবং এ ধরনের ঐকমত্যের সাংগঠনিক রূপ প্রকাশিত হয়। এ ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে সরকারের সশস্ত্র বাহিনীর উপর নির্ভরশীলতা খুবই সীমিত এবং অভ্যাসগত কারণে জনগণ ও সশস্ত্র বাহিনীর নাগরিক সার্বভৌমত্বের নীতির প্রতি প্রশ্নাতীতভাবে বিশ্বস্ত থাকে। তো যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডের রাজনৈতিক সংস্কৃতি পরিণত বা বিকশিত রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত বহন করে। এটি ফাইনারের ব্যাখ্যা আমরা আলোচনা করছি। ভাই বোনেরা একটু খেয়াল করবে। তো তারপরে তিনি 2 নম্বরে বলছেন যে উন্নত রাজনৈতিক সংস্কৃতি। তো উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে জনসাধারণ ব্যাপকভাবে সংগঠিত থাকে। রাজনৈতিক প্রতিষ্ঠান এবং পদাধিকারী তারা বৈধতার বিষয়ে জনমত কখনো কখনো মেরু প্রবণ হয়ে ওঠে, অর্থাৎ জনমত গড়ে ওঠে বিভিন্ন বিষয়ে, এবং সামরিক বাহিনী বেসামরিক সরকারকে উচ্ছেদ করে অথবা ওই সরকারের চাপ সৃষ্টি করে। যেমন কিউবা, মিশর ও আলজেরিয়ার রাজনৈতিক সংস্কৃতিকে ফাইনার উন্নত রাজনৈতিক সংস্কৃতি বলে অভিহিত করেছেন। এরপর অনুন্নত বা নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি। তো লো পলিটিক্যাল কালচার বলতে তিনি দেখিয়েছেন যে অত্যন্ত দুর্বলভাবে সংগঠিত বা অসংগঠিত জনগোষ্ঠীর দেশে অনুন্নত বা নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি পরিলক্ষিত হয়। এ ধরনের সংস্কৃতিকে প্রায়শই জনগণ সরকারের বৈধতার প্রশ্নে বিভক্ত থাকে। এসব দেশে কর্তৃত্ববাদী শাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রেও জনগণ সাধারণত খুবই দুর্বল ও স্ববিভাজিত থাকে, বিধায় জনসাধারণ কর্তৃত্ববাদী শাসনকে প্রতিরোধ করতে পারে না। তো তিনি উদাহরণ দিয়েছেন ইরাক, ইরান, সিরিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া সহ তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশ এ সংস্কৃতির আওতাধীন। এভাবে তিনি 3 ধরনের রাজনৈতিক সংস্কৃতির ব্যাখ্যা করেছেন। এরপরে আমরা পাবো স্যামুয়েল পি হান্টিংটন। তিনি কিভাবে রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীবিভাগ করেছেন। তো হান্টিংটন রাজনৈতিক সংস্কৃতিকে পরমোৎকর্ষ বা পরিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি এবং যান্ত্রিক বা সহায়ক রাজনৈতিক সংস্কৃতিতে বিভক্ত করেছেন। হান্টিংটনের মতে পরমোৎকর্ষ বা পরিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি হলো এমন এক প্রকার সংস্কৃতি যা বেশিরভাগ সামাজিক সম্পর্ককে ধর্মীয় জীবনের সঙ্গে এবং বেশিরভাগ আচার আচরণের ধরনের উপর ধর্মীয় অর্থ যুক্ত করে। অপরদিকে যান্ত্রিক বা সহায়ক রাজনৈতিক সংস্কৃতি ধর্মীয় অর্থের ভিত্তিতে সামাজিক আচার আচরণের মূল্যায়ন করে না। যান্ত্রিক বা সহায়ক রাজনৈতিক সংস্কৃতিতে ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে পৃথকীকরণের প্রবণতা বিদ্যমান থাকে। পরিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে পৃথকীকরণের প্রবণতা যদিও কখনো দেখা দেয়, তথাপি তার মাত্রা অনুল্লেখ্য থাকে, অর্থাৎ উল্লেখ থাকে না। তো এভাবেই আমরা স্যামুয়েল পি হান্টিংটন এর রাজনৈতিক সংস্কৃতির শ্রেণী বিভাগটা আমরা করলাম। এরপর আমরা আলোচনা করব রাজনীতি অধ্যয়নে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব। রাজনৈতিক কাঠামো ব্যাখ্যা। তো এটি রাজনীতি অধ্যয়নে রাজনৈতিক সংস্কৃতির অন্যতম একটি গুরুত্ব, অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়নের ফলে আমরা রাজনৈতিক কাঠামো ব্যাখ্যা করতে পারব। এরপর আমরা পাব রাজনৈতিক উন্নয়ন ব্যাখ্যা।
অর্থাৎ একটি সমাজে কতটুকু রাজনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে তা আমরা রাজনৈতিক সংস্কৃতি আলোচনা করলে সেখান থেকে আমরা সেটি বুঝতে পারব। এরপরে বন্ধুরা আমরা পাবো আধুনিকীকরণ ব্যাখ্যা, অর্থাৎ একটি সমাজে বা একটি দেশে কি পরিমাণ আধুনিকীকরণ হয়েছে তা সেই দেশের বা সেই সমাজের রাজনৈতিক সংস্কৃতি ব্যাখ্যার মাধ্যমে আমরা সেটি জানতে পারব। এরপরে আমরা পাব পরিবর্তন ব্যাখ্যা। তো পরিবর্তন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ পূর্বে যেটা ছিল বর্তমানে তার থেকে ভালো কিছু, সেটিকেই মূলত আমরা পরিবর্তন বলবো, খারাপ কিছুকে বলবো না। তো একটি সমাজে রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে আমরা তার 50 বছর আগের রাজনীতি কেমন ছিল এবং বর্তমান রাজনীতি বা রাজনৈতিক সংস্কৃতি কেমন সেটি আমরা বুঝতে পারব। এজন্য রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে আমরা পরিবর্তন ব্যাখ্যা করতে পারি। তো এরপর আমরা পাবো জাতি গঠন, অর্থাৎ একটি জাতি গঠনে রাজনৈতিক সংস্কৃতির অবদান খুব বেশি। তো আসলে রাজনৈতিক সংস্কৃতির উপরেই নির্ভর করে সেই জাতির পরিচিতি, এজন্য জাতি গঠনে এর ভূমিকা আছে। এরপর আমরা পাবো নাগরিক সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ নাগরিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা অনেক বেশি। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক কার্যকলাপ, দৃষ্টিভঙ্গি, প্রকৃতি ও স্বরূপ আলোচনা করা হয়, ফলে জনগণ রাজনীতি সম্পর্কে ধারণা লাভ করে এবং তাদের মধ্যে সচেতনতা গড়ে ওঠে। এরপর আমরা পাবো রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ একটি দেশে কতটুকু রাজনীতি স্থিতিশীল, অর্থাৎ সুন্দর, সুষ্ঠু, সেটাও আমরা এই রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে জানতে পারবো। এরপর আমরা পাবো ব্যক্তিত্বের উন্নয়ন, অর্থাৎ একটি সমাজে বা একটি রাষ্ট্রে একজন ব্যক্তির কতটুকু উন্নয়ন হলো, অর্থাৎ একজন উন্নয়ন বা প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের উপরেই নির্ভর করবে সেই সমাজের উন্নয়ন বা সেই রাষ্ট্রের উন্নয়ন। তো রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে আমরা সেই ব্যক্তিত্বের উন্নয়ন জানতে পারবো। এরপরে আমরা পাবো রাজনৈতিক সামাজিকীকরণ। তো রাজনৈতিক সামাজিকীকরণ অর্থাৎ একটি দেশের রুট লেভেল পর্যন্ত প্রত্যেকটা নাগরিক বা সদস্য তারা কতটুকু রাজনৈতিক সচেতন সেটাও বা আমরা জানতে পারবো, অর্থাৎ এর উপরে নির্ভর করবে রাজনৈতিক সামাজিকীকরণ। তো রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়ন করে আমরা রাজনৈতিক সামাজিকীকরণ সম্পর্কে জানতে পারবো। এরপরে আমরা ভবিষ্যৎবাণীকরণ সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ একটি রাষ্ট্রের বা একটি সমাজের ভবিষ্যৎ কি হবে সেটাও রাজনৈতিক সংস্কৃতির উপরে নির্ভর করে, অর্থাৎ প্রতিক্রিয়া কিরূপ হবে তা নির্ভর করে ব্যক্তির রাজনীতিকে কিভাবে মূল্যায়ন করে। এরপরে আমরা পাবো বহির্বিশ্বে যোগাযোগ, অর্থাৎ একটি দেশ বা একটি সমাজ কিভাবে বহির্বিশ্বে যোগাযোগ করে, অর্থাৎ উন্নত এবং অনুন্নত এটাও বলা যায় যে উন্নত ও উন্নয়নশীল দেশ সাধারণত উন্নয়নশীল দেশের সংস্কৃতিকে প্রাধান্য দেয়, আবার আন্তর্জাতিক ক্ষেত্রে এক দেশের সাথে অপর দেশের সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে সাধারণ সংস্কৃতি সহ রাজনৈতিক সংস্কৃতির মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়। অর্থাৎ উন্নত যে সংস্কৃতি, উন্নত যে দেশগুলো আছে তারা অনুন্নত দেশের রাজনীতি অধ্যয়ন করে, আবার অনুন্নত দেশের নাগরিকগণ তারা উন্নত দেশের রাজনৈতিক সংস্কৃতিকে অনুসরণ করে। তো উন্নত দেশের রাজনৈতিক সংস্কৃতিটাই বেশি উন্নত হয়ে থাকে, এজন্য উন্নত দেশগুলো অনুন্নত দেশের রাজনৈতিক সংস্কৃতিকে অনুসরণ করে না। তো এরপরে আমরা পাবো শিক্ষার্থী ভাই বোনেরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি।
তো এটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত। তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি কেমন আমরা একটু অল্প কথায় ব্যাখ্যা করতে পারি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি রক্ষণশীল বা সংকীর্ণ। কারণ এটা আমরা ভালো মতো জানি যে আমাদের দেশে পুরাতন রাজনৈতিক সংস্কৃতিটাই বেশি গ্রহণ করা হয় এবং প্রজাসুলভ রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান আমাদের দেশে। তারপরে আছে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ আমাদের জনগণ রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় কিন্তু অনেক সময় সেটা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়। তো আমরা এখানে আসবো যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনেকটা অংশগ্রহণমূলক এবং এখানে গণতান্ত্রিক সংস্কৃতির অভাবও পরিলক্ষিত হয়। আমরা ৭১-এর পরে দেখেছি যে বারবার বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির অভাব পরিলক্ষিত হয়েছে। এরপর আমরা দেখব যে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ খুবই কম। কেন কম? এখানে পেশি শক্তির প্রয়োগ বেশি হয়ে থাকে, এজন্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে না। এরপরে আমরা পাবো যে ধর্মীয় বিশ্বাস, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ধর্মীয় বিশ্বাসের একটা প্রভাব এখানে আছে। এরপরে আমরা পাবো বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিতে সামরিক আমলাতন্ত্রের প্রাধান্য আমরা দেখতে পাবো। এরপরে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতা বিদ্যমান রয়েছে এবং অভ্যন্তরীণ কোন্দলও এখানে বিদ্যমান। এরপরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখানে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। তো এভাবে আরো দেখা যায় যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জোটবদ্ধতাও একটা অন্যতম বৈশিষ্ট্য হিসাবে এখানে আবির্ভূত হয়েছে এবং বাংলাদেশের রাজনীতি এখন মূলত জোট কেন্দ্রিক। তো এভাবেই মূলত আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতি অধ্যয়নটা শেষ করলাম। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাস থেকে আমরা শিখলাম সংস্কৃতির সংজ্ঞা, সংস্কৃতির বৈশিষ্ট্য, মিশ্র সংস্কৃতির সংজ্ঞা, সংস্কৃতির নির্ধারক বা উপাদান, বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা, রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য, রাজনৈতিক সংস্কৃতির উপাদান, অ্যালমন্ড ও সিডনি ভার্মা, এস.ই. ফাইনার ও স্যামুয়েল পি. হান্টিংটন এর রাজনৈতিক সংস্কৃতির শ্রেণী বিভাগ, রাজনীতি অধ্যয়নে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। তো এগুলা খুবই সহজ এবং একবার পড়লেই তোমাদের মনে থাকবে। এজন্য আমি তোমাদের কাছে অনুরোধ করব যে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, তাহলে তোমাদের খুব সহজেই এটি মুখস্থ হয়ে যাবে। তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে মেধা শক্তি সামর্থ্য দিয়েছেন তার সর্বোচ্চ ব্যবহার তোমরা করবে, তাহলে অত্যন্ত সহজেই তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে। এবং আমার কথাও যদি বলি, আমি যেটুকুই অর্জন করেছি, আমার মেধা যেটুকুই উপরওয়ালা দিয়েছেন সেটুকু প্রয়োগ করে, নিজে চেষ্টা করে এবং সর্বোচ্চ চেষ্টা করেই আমি অর্জন করেছি। তো আর কথা নয়, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।